তখন দুপুর একটা। সূর্যটা সবেমাত্র পশ্চিমে হেলতে শুরু করেছে, অথচ বিন্দুমাত্র রোদের তেজ কমেনি, বরং উত্তপ্ত দুপুরে আরও ধারালো হয়ে উঠেছে। একটা কাক গাছের ডালে বসে হাঁপাচ্ছে, পানি খুঁজছে। খরায় মাঠঘাট পুকুর শুকিয়ে খা খা করছে। টিউবওয়েলেও পানি উঠছে না। বোবা প্রাণীটা কথা বলতে পারছে না, কারো থেকে চাইতেও পারছে না। এর একটু পরে জোহরের আজান ধ্বনিত হলো। গ্রামের পথ মারিয়ে মুসল্লিরা মসজিদের দিকে গেল। ঠিক তখনই একদল দাওয়াল একে একে ভূঁইয়া বাড়িতে ঢুকতে শুরু করলো। তাদের মাথায় ধানের মস্ত বড় বোঝা, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ঘাম লেপ্টে গেছে পরনের স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গিতে। রোদের তাপে সকলেরই বেহাল দশা। তৃষ্ণায় যেন ছাতি ফেটে যাচ্ছে। তারা উঠানে বোঝাগুলো রাখল, তারপর গাছের নিচে ধপ করে বসে পড়ল। কেউ বা মাটির উপর শুয়ে হাঁপাতে লাগল। কদিন ধরে ধান কেটে আটি এনে উঠানে জমা করছে। সেসব আটি পালা করে উঁচু করে রাখা হচ্ছে উঠানে। ভূঁইয়াদের 4 ভাইয়ের প্রচুর জমি জমা। মৌসুম ভেদে সারা বছর সব আবাদ করেন ওনারা, যার কারণে ওনাদের কামলা কিষানের অভাব নেই। তবুও ধান কাটার মৌসুমে বাড়তি মানুষ আনান, যাতে ধান কাটা আর মাড়াইয়ের কাজ দ্রুত শেষ করা যায়। এই সময় কখন ঝড় বৃষ্টি হয় বলা তো যায় না। আর এসব লোক প্রায় প্রতি বছরই সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোনা, পাবনা সহ চরাঞ্চল থেকে ধান কাটতে আসে। মাসভর ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে। বিনিময়ে ধান নেন আর পেট পুড়ে 3 বেলা খেতে দিতে হয়। থাকার জন্য কাচারি ঘর, যে কদিন থাকবে সেখানেই থাকবে। এদিকে মস্ত উঠানের একপাশে চলছে ধান মাড়াইয়ের কাজ। কদিন আগে যেগুলো কেটে এনে শুকানো হয়েছিল সেগুলোই মাড়াই করা হচ্ছে। আধুনিক মাড়াই কলের ভটভট শব্দে কানে তালা লাগার জোগাড়। কিন্তু তাতে তো আর কাজকর্ম বন্ধ রাখা যাবে না। তাই ধানের আটিগুলো কলের মুখে ধরতেই ধান ছিটকে ছিটকে পড়ছে। কলের উল্টো দিকে মস্ত বড় স্ট্যান্ড ফ্যান রাখা। বাতাসের গতি বুঝে কুলো হাতে দাঁড়িয়ে গেছে গায়ের কজন মহিলা। তারা শরীর ঝাঁকিয়ে বাতাসে কুলো নাড়তেই চিটা ধান আর ধুলোবালি আলাদা হয়ে যাচ্ছে, আর পুষ্ট ধানগুলো নিচে জমা হচ্ছে। উঠানের একদম শেষ প্রান্তে ভূঁইয়াদের রান্নাঘর। ওখান থেকেই ভেসে আসছে মশলার ঝাঝালো গন্ধ। সেখানে বাড়ির গিন্নিরা কাজে ব্যস্ত, দম ফেলানোরও সময় নেই তাদের। বাড়ির মেয়েরা গেছে স্কুল কলেজে। এদিকে ধান কাটা মানুষগুলো চলে এসেছে। ওনাদেরকে খেতে দিতে হবে। আজ হাটবার ছিল, বাজার সদাই এনে কেটে বেছে ধুয়ে সেসব রান্নার জোগাড় করতে দেরি হয়ে গেছে। তাও আগের আনাজপাতি ছিল, সেগুলো আগে থেকেই কেটে রেখেছে। রান্নাঘরের দাওয়ায় পিঠ ঠেকিয়ে বসে আছেন নূরবানু। কোলের উপর পিতলের পানের বাটা, খয়রার চুন মাখিয়ে পান সাজাচ্ছেন তিনি। মুখটা বরাবরের মতোই গম্ভীর। কামলারা এসে গেছে দেখে তাড়া দিয়ে বললেন, ভাতটি বারো বড় বউ। কামলারা মাঠ থেকে আইয়া পড়ছে। কামের মানুষ তারা, কতক্ষণ বইয়া থাকব। শাশুড়ির কথা শুনে রেখা আঁচলে ঘাম মুছতে মুছতেই জবাব দিলেন, দিতাসি আম্মা, এই তো শেষ। এ কথা বলেই উনি আর চোখে তাকালেন সেজোজায়ের দিকে। তাকে যদি এখন ভাত বাড়তে বলা হয়, নির্ঘাত বাহানা তৈরি হবে। সে আবার কামচোর। একটা কাজ করতে দিলে দেহ নড়ে না। একটা করতে করতে ওনার আরও 5টা কাজ হয়ে যায়। অগত্যা নিজেই কাঠের হাতা নিয়ে এগিয়ে গেলেন। কামলাদের জন্য মোটা চালের ভাত আগেই রান্না করা হয়ে গেছে। মাড়ানি দিয়ে মার গেলে উপর করে রাখা হয়েছে পাহাড় সম ভাত। মাটির তৈরি জোড়া চুলায় চাপানো ডাউস সাইজের বড় পাতিল। তাতে এখনও টকবক করে ফুটছে পাতলা মসুর ডাল। কেবল রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে বাগার দিয়েছেন। তাতেই পুরো রান্নাঘর ঘ্রাণে মম করছে।
অন্য চুলায় লোহার কড়াইতে টমেটো ধনেপাতা দিয়ে রান্না হয়েছে কাতলা মাছের ঝোল। ডেকচিতে রাখা আলু বেগুন কুমড়া দিয়ে পাঁচমিশালি সবজি। এমনিতেই ভূয়া বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তার উপরে ধানের মৌসুমে কামলাসহ প্রায় জনা ৩০-৩৫ জন মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতে হয়। তিন জায়ের পক্ষে এত কাজ সামলানো অসম্ভব, তাই গরিব অথবা বিধবা কয়েক মহিলা রাখা হয়েছে, তারা কাজ করে দেয়। রান্নাঘরে দুই বউকে কাজ করতে দেখে নূরবানু ভ্রুজোড়া কুঁচকে নিলেন, পানের পিক ফেলে আশেপাশে তাকালেন। ছোট বউকে না দেখে জিজ্ঞাসা করলেন, বড় বউ, ছোট বউ কই? বড় গিন্নি তরকারি তুলতে তুলতে জবাব দিলেন, কুমড়ো ফুল আনতে কইছিলাম, এখনো আহে নাই। শামীম বাড়িতে আইছে? হ আম্মা, আইছে। নূরবানু দাঁতে দাঁত চেপে বসে রইলেন, রাগে গা পিত্তি জ্বলে গেল ওনার। ঠিক তখনই চুলে গামছা জড়িয়ে তড়িঘড়ি এলো বকুল। শাড়ির কুচিটাও ঠিকমতো করতে পারেনি। রান্নাঘরে শাশুড়িকে দেখে মুখ শুকিয়ে গেল। পড়া কথা শোনার প্রস্তুতি নিয়ে থালাবাটি নামাতে লাগলো। বড় জায়ের হাতে হাতে কাজ করতে লাগলো। নূরবানু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ছোট বউ, আমার সম্মুখে খাড়াও। বকুল ধীর পায়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো, চোখ মুখ চুপসে গেছে। উনি ছোট বউকে আপাদমস্তক দেখে বললেন, অহন আউনের সময় হইল, কামলারা বইয়া আছে, বড় বউ সেজ বউ একা হাতে খাইটা মরতাছে, আর তুমি গা গোসল কইরা উপস্থিত হইছ। তোমার কি আক্কেল জ্ঞান হইব না? বাপ মায়ে খালি গা গোসল দেওয়াই শিখাইছে, স্বভাব সহবত শিখায় নাই। লজ্জায় বকুলের মাথা নিচু হতে হতে থুতুনিটা গলায় ঠেকল। কিছু বলার শব্দ খুঁজে পেল না, বলার মতো রুচিও হলো না। কি বলতো? আপনার ছোট ছেলের শরীর জাগার সময় জ্ঞান নেই। সে যখন যেভাবে নিজের মর্জি জানাবে তখনই তাকে ডাকে সাড়া দিতে হবে। সে রাত দিন দেখে না, মানুষজন বোঝে না, ভালো খারাপের ধার ধারে না, একবারও ভাবে না এ সময় কত কাজ। কাজের সময় তাকে না পেলে সবাই খুঁজবে, কথা শোনাবে। অবশ্য যে বুঝেও অবুঝ তাকে কী বা বোঝাবে। বড় জায়ের কথা শুনে কুমড়ো ফুল তুলতে গিয়েছিল সে। তাকে দেখে পানি খাওয়ার কথা বলেছিল শামীম, সরল মনে পানি দিতে গিয়ে আটকে পড়েছে। কত অনুরোধ কত কি বলল, শুনলই না। এই ভর দুপুরে ঘরের দরজা আটকে নিজের মর্জিকে প্রাধান্য দিল। স্বামীর প্রতি এমনি এমনি অনীহা আসে না, আসে তার কাজকর্মে। তাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে নূরবানু আর চোখে তাকালেন। একটু কিছু বললেই কাঁদতে হবে, চোখের পানি যেন রেডিই থাকে। কিন্তু শাসন না করলে হবে, লাই দিলে ধেই ধেই করে মাথায় উঠে নাচবে। তাই গম্ভীর মুখেই পুনরায় বললেন, রাইতে শহর থেকা মেহমান আইছে, সব বউরে কইতাছি মাথার থেকা আঁচল যদি সরছে, সবটির চুলের মুঠা ধইরা বাপের বাড়ি খেদাইয়া দিমু, বেলাসবো আমার বাড়িতে রাখতাম না। বকুল মৃদু মাথা নাড়িয়ে সরে গেল, চোখ দুটো চোখের পানিতে ঝাপসা, গলার কাছে কান্না আটকে আছে। একটু প্রাণ ভরে কাঁদতে পারলে ভালো লাগতো। রান্নাঘরে কাজের মেয়েগুলো আর চোখে তাকে দেখে মিটিমিটি হাসছে, নিজেরা ফুসুর ফাসুর করছে। এ নতুন কিছু না। তার স্বামী প্রায়ই নিত্যদিন এমন কাজ করে যে অন্যরা তাকে দেখে হাসার সুযোগ পায়, মজা লোটে। ঘরের মানুষটাই যদি সবার কাছে ছোট করতে চায়, তাহলে কাকে কি বলবে? পরের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঘরের মানুষের সঙ্গে কিভাবে? এদিকে কামলারা হাত মুখ ধুয়ে পাটি বিছিয়ে বসে পড়েছে। ক্ষুধায় পেট চোচো করছে, এখন দুটো খেয়ে আবার মাঠের দিকে ছুটবে। অতপর বাড়ির গিন্নিরা খাবার বেড়ে দিলে রফিকার সারোয়ার সব কিছু নিয়ে গেল। সবাইকে খাবার দিয়ে নিজেরাও বসে পড়ল। ভাত সবজি ডাল মাছের ঝোল নিয়ে খেতে শুরু করল।
ক্ষুধা পেটে ঘরোয়া রান্না অমৃতের সমান। সকলে বেশি বেশি ভাত নিয়ে পেট পুড়ে খেলো। রান্নার প্রশংসা করতে ভুলল না তারা। তারপর উঠে দল বেঁধে আবার হৈ হৈ করে মাঠের দিকে ছুটল। এতগুলো মানুষ চলে যেতেই চারপাশটা নীরব হয়ে গেল, নয়তো এতক্ষণে গম গম করছিল। তারা যেতেই শেফালি কাকলি থালা বাসন ধোয়ার কাজে লেগে গেল। শেফালি খালা আশেপাশে তাকিয়ে বললেন, সুলেমান ল্যাংটা কই? সকাল থেকা তো দেখি নাই, চইলা গেছে নাকি? না, হের ঘরে ঘুমাইতাছে। রাইতে নাকি ঘুমাই নাই? শহরের পোলারা কি বলদ হয় খালা? এমন মনে হইল কেন? ওই পোলা ঘরের লাইট ফ্যানের সুইচ না দিয়া কারেন্টের অপেক্ষা করছিল। ফজরের আজানের সময় কারেন্ট আইছে, হেই জানেই না। একথা বলে কাকুলি খিলখিল করে হাসতে লাগলো। শেফালি নূরবানুকে দেখে ইশারায় থামতে বললেন, কিন্তু কারো হাসি থামল না, বরং মুখ টিপে হাসতে লাগলো। ওদিকে গিন্নিদের ব্যস্ততা এখনো কমেনি। এবার বাড়ির কর্তাদেরকে খেতে দিতে হবে। তাছাড়া কামলাদের জন্য সাদামাটা আয়োজন হলেও বাড়ির কর্তাদের কি এসবে হয়? হবে না। ওনাদের চাই হরেক রকম পদ, নয়তো খাবার নাকি মুখে তুলতে পারেন না। তাই ওনাদের জন্য হয়েছে চিকন চালের ভাত, বড় গলদা চিংড়ি ভুনা, খাসির মাংস, বড় রুই মাছ ভাজা, ঘন মুগ ডাল, সবজি, 2 রকম ভাজা আর রসগোল্লা। কর্তাদের খাবার রেডি। 3 বউ সেসব দিয়ে ডাইনিং টেবিল সাজিয়ে দিয়েছেন। একটু পরেই বাইকের শব্দ শোনা গেল। আজান ভুঁইয়াও চলে এসেছেন। বাইক থেকে নেমে উনি সিরাজকে বললেন বাজারের ব্যাগটা আরিজের বাড়ি পৌঁছে দিতে, নয়তো আরিজ ঝগড়া বাঁধাবে। একথা শুনে সিরাজ শীষ বাজাতে বাজাতে ব্যাগটা নিয়ে চলে গেল। আরিজের মায়ের হাতে ব্যাগটা দিয়ে আসতেই কলিমের মুখোমুখি হলো সে। কলিম আরিজের বাড়ির ভাড়াটিয়া, পেশায় ট্রাক চালক। সিরাজকে দেখে কলিমের মুখটা থমথমে হয়ে গেল। এই সিরাজকে তার একটুও পছন্দ না। দেখলেই রাগ হয়। মন বলে এক ঘুষি বসিয়ে দিতে। সে পাশ কাটিয়ে নিজেদের ঘরে ঢুকল। তার পরনের শার্ট খুলতেই তার বউ শিউলি রুমে ঢুকল। জিজ্ঞাসা করল, বাজার আনছেন? না। তাইলে আমি কি রানমু? আরে বউ, কাছে আইসা বস, তোর জন্য মেলা দামি জিনিস আনছি। কি জিনিস? জিনিস লাগবো না আমার, আপনি বাজার আইনা দেন। বইয়ের কথা শুনে কলিমের মুখের হাসি মুছে গেল। মেয়ে মানুষ বেশি কথা বলে। সে লুঙ্গির গিট্টু থেকে 2 পিস বড়ি বের করে শিউলির হাতে দিল। বলল, তোরে বাড়ি থেকে তুইলা আননের সময় কইছিলাম না, আমি নুন খাইলে তুই নুন খাইবি, আমি ফ্যান খাইলে তুই ফ্যান খাইবি। আইস টেরাকের মাল ঠিকঠাক মতো ডেলিভারি দিছি। মহাজন খুশি হইয়া 2 পিস সুখী বড়ি দিছে। ধরব, এই লক, সুখী বড়ি খা। কলিমের কথা শুনে শিউলি হতবাক। সে হাতের বড়ি দুটো নেড়েচেড়ে দেখল। তারপর বিস্ময় নিয়ে বলল, ওমা, কি কন এডি? সুখী বড়ি না মেয়া মাইনষে খায়, আপনি কেন খাইবেন? আরে পাগলি বউ আমার, তুই দেহি কিচ্ছু বুঝোস না। কি বুঝি না আমি? পাগল ছাগলের লাহান কি সব কইতাছেন। যার মনে সুখ আছে হেই সুখী বড়ি খাইতে পারে। এইডা বিদেশি সুখী বড়ি পাগলি। হ্যার বিদেশি নাম হইল ইয়াবা। কার বাবা? ইয়াবা। ইয়াবা এডি আবার কি? কেমনে খায়? কেমনে খায় আমি তোরে শিখাইয়া দিমু। আপনি বড়লোকি ওষুধ কেন আনছেন? খাইয়া যদি মইরা যাই। মরবি না পাগলি। এইডা খাইলে নিজেরে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। রাজ্য না থাকলেও নিজেরে রাজা মনে হয়। রাজা হইতে এখন আর টেহা পয়সা লাগে না, 1 পিস ইয়াবা খাইলেই হয়। স্বামীর কথা শুনে শিউলি হতবাক হয়ে গেল। দারুণ জিনিস তো, রাজ্য ছাড়া রাজা, ভাবা যায়? তার মানে এটা অলৌকিক কিছু, এটা সে খাবে না।
বাক্সের ভেতর তুলে রাখবে। এমন দামি জিনিস বাইরে রেখে যদি নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আচারের মতো করে খাঁটি সরিষার তেলে চুবিয়ে রাখবে, তাহলে আর নষ্ট হবে না। আজান ভূঁইয়া হেঁটে যেতে যেতেই আরাব ভূঁইয়ার সঙ্গে দেখা হলো। উনি কিছু বলার আগে আরাব ভূঁইয়া বললেন, ভাই, আজ এত দেরি হলো যে তোমার? ভিড় ছিল নাকি? আইস হাটবার আসিল না? হাটের দিন তাই খদ্দের বেশি আইছিল। ও, যাও, ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, এক লগে খামো। হুম। কথা বলে আজান ভূঁইয়া স্থান ত্যাগ করলেন। উনি গেলে আরাব ফোন এদিক ওদিক ঘুরাতে লাগলেন। ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু কল ঢুকছে না, নেটওয়ার্ক নেই। জোহরের নামাজে গিয়েছিলেন, ফিরে দেখেন ছেলে 5 বার কল করেছে। কল ব্যাক করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। তাই এখানে দাঁড়িয়ে ফোনটা উঁচু করে নেটওয়ার্ক খুঁজছেন। পাচ্ছেন না দেখে এদিক ওদিক হাঁটতে লাগলেন, আশেপাশে দেখতে লাগলেন। কতদিন পর গ্রামে এসেছেন। বিশাল জায়গা জুড়ে ওনাদের ভূঁইয়া বাড়ি। দেখতে কিছুটা জমিদার বাড়ির ডিজাইনে তৈরি, সাদা রং করা। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। বাড়িটি তৈরি করেছিলেন ওনার বাবা আকবর ভূঁইয়া। তিনি মারা গেছেন 8 বছর হতে যাচ্ছে। মারা যাওয়ার আগে এই বাড়ির মালিকানা সহধর্মিণী নূরবানুকে করে দিয়েছিলেন। ছেলেদেরকে যার যার হক বুঝিয়ে দিয়েছেন। ব্যবসা করতে টাকা দিয়েছেন। আলাদা থাকলে বাড়ি করার জন্য 4 ভাইকে রাস্তার ধারে জমি জমা দিয়েছেন। আকবর ভূঁইয়ার 4 জন ছেলে, আজান, আরাফ, তাওহিদ আর শামীম। যদিও একটা বোন ছিল, 5 বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে, তাই তাকে কেউ মনে রাখেনি। আজান ভূঁইয়া হচ্ছেন সবার বড়। বছর 2 আগে অ্যাক্সিডেন্টে এক পা হারান তিনি। হাঁটু অবধি পা থেতলে যাওয়ার কারণে হাঁটু বরাবর পাটা কাটতে হয়েছিল। বর্তমানে স্ক্যাচ নিয়ে হাঁটাচলা করেন। অন্য সব কাজ করলেও একা চলাফেরা করতে পারেন না। কয়েক ধাপ এগিয়েই হাঁপিয়ে যান। জোরে হাঁটতে গেলে শরীর কাঁপতে থাকে। তাই ওনার সঙ্গে সিরাজ নামের এক ছেলে সব সময় থাকে। তার কাজ হলো ওনাকে চোখে চোখে রাখা। সিরাজ ওনাকে বাইকে করে সব জায়গায় নিয়ে যায়। তাকে কখন লাগে বলা তো যায় না, তাই কাচারি ঘরের পাশে ঘর তুলে দিয়েছেন। সে সেখানে থাকে আর আজান ভূঁইয়ার ফরমায়েশ শোনে। আজান ভূঁইয়ার প্রথম স্ত্রী মারা গেছে বেশ কয়েক বছর আগে। প্রথম স্ত্রীর ঘরে 2 মেয়ে, সুমাইয়া আর হুমায়রা। 6 মাস হলো তাদের 2 বোনকে একসাথে এক বাড়িতে বিয়ে দিয়েছেন। সুমাইয়ার ছোট দেবরের সঙ্গে হুমায়রার বিয়ে হয়েছে। এক বাড়িতে বেশ ভালোই আছে তারা। তবে তারা আর ভূঁইয়া বাড়িতে আসে না, যোগাযোগ করে না, ডাকলেও আসে না। হয়তো বাবার উপর রাগ করেই আসে না। আসবেই বা কেন? অপমান হতে। আজান ভূঁইয়া বাবা হয়ে নিজের মেয়েদের দেখতে পারেন না, আপদ মনে করে, পথের কাঁটা ভাবে। তাই এসে বাবাকে বিরক্ত করে না। প্রথম স্ত্রী রাবেয়া মারা যাওয়ার পর উনি রেখাকে দ্বিতীয় বিয়ে করেন। ভেবেছিলেন আগের জন মেয়ে জন্ম দিয়েছে, এবার বোধহয় পুত্র সন্তানের জনক হবে, কিন্তু সেটা হয়নি। বরং ধারা সারার জন্ম হয়ে ওনার মনটাকে একেবারেই বিষিয়ে দিয়েছে। মেয়েলি কিছু সমস্যার কারণে রেখা কনসিভ করতে পারেনি। কবিরাজ জানিয়েছে রেখার নাড়িতে পুত্র সন্তান নেই। যতই চেষ্টা করুক সম্ভব না। ওনার ঘরে 4 মেয়ে। ওনাকে ডাকতে কেন জানি বুক ঠান্ডা হয় না। হবে কিভাবে? পুত্র সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য বুকে যে আজন্মের তৃষ্ণা জমে আছে। তারপর অ্যাক্সিডেন্টে এক পা হারালেন, তাতে কি হয়েছে? আয় রোজগার থেমে গেছে? কারো বোঝা হয়েছেন? হননি, হবেনও না। হাটের উপরে ওনার নিজস্ব চালের আড়ত আছে। আশেপাশে আরও আড়ত থাকলেও ওনারটা সবচেয়ে বড়। নজর পড়ার মতো পজিশনে ওনার আড়ত। বেচা বিক্রিও প্রচুর। আর জমি জমা আছে।
সেসবে নিত্য নতুন আবাদ ফসল আসে। বছরে যতটুকু লাগে রেখে সবটাই বিক্রি করে দেন। এভাবেই দিন চলছে। আরাব ভূঁইয়া এই বাড়ির মেজ ছেলে, পেশায় প্রফেসর। শহরে থেকে পড়াশোনা করেছেন উনি। বাকি ভাইয়ের মতো গ্রাম গ্রাম করে নিজের ভবিষ্যৎ নষ্ট করেননি, বরং শহরে পড়াশোনা শেষ করে নিজ যোগ্যতায় শহরেই সেটেল হয়েছেন। স্ত্রী মীরাও একমাত্র ছেলেকে নিয়ে ঢাকাতেই থাকেন। বছরে 2-1 বার ঘুরতে আসেন। মায়ের কাছে কিছুদিন থেকে সময় কাটিয়ে আবারও চলে যান। এবার ধান কাটার মৌসুমে এসেছেন। ওনার স্ত্রী একজন ডাক্তার, যার কারণে গ্রামে থাকেন না এবং ব্যস্ততায় এবার আসতেও পারেনি। তবে কালকেই চলে আসবে। তাওহিদ ভূঁইয়া এই বাড়ির সেজ ছেলে, ওনার স্ত্রী ফাবিহা। ওনাদের 2 মেয়ে দিয়া, হিয়া। তাওহিদ মাছের ব্যবসা করেন। এছাড়া শহরের রাস্তায় 4টে ট্রাক ছাড়া আছে। নিজের জায়গা জমি আছে, শুটকির ব্যবসা আছে। সব মিলিয়ে উনিও বেশ ভালোই আছেন। আর এই বাড়ির ছোট ছেলে হলো শামীম ভূঁইয়া। সে কর্মের কিছুই করে না, তবে জুয়া খেলে। ইদানিং কানে আসে ঘরে বসে নেশা করে। কিছু জমি বিক্রি করেছে। এবার বাড়ি এসে নিজে কথাও বলেছেন শামীমের সঙ্গে। সে জানিয়েছে আর করবে না। তার স্ত্রী বকুল, মেয়েটা খুব ভদ্র, পড়াশোনা জানা মেয়ে। শামীম তাকে তুলে এনে বিয়ে করেছিল। বাবার বাড়িতেও যেতে দেয় না। তাদের 2 বছরের একটা মেয়েও আছে, তার নাম দোয়া। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা। সদ্য কথা বলতে শিখেছে। 2-1টা শব্দও বলে, কথায় কথায় হাসে। তবে শামীম যতই জুয়া খেলুক, নেশাপানি করুক, বউ আর বাচ্চা তার কলিজা। সে কোনো কারণে বকুলকে মারলে পরে নিজেই কাঁদে। বকুল যতক্ষণ না হাসে ততক্ষণ হাত ধরে বসে থাকে। মাঝে মাঝে ভাইয়ের কাণ্ডে উনিও কিছু বলার ভাষা খুঁজে পান না। এবং বলা বাহুল্য, কেন জানি এই ভূঁইয়া বাড়িতে পুত্র সন্তান জন্মায় না, জন্মালেও বাঁচে না। ওনার ছেলেই বাড়ির একমাত্র ছেলে সন্তান। 7 বোনের 1 ভাই সে। তবে বোনগুলো কেন জানি তার উপস্থিতি পছন্দই করে না। সেটা বুঝে ছেলেটা গ্রামে আসে না। ছেলের কথা বলতে না বলতেই ফোনের রিংটোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটল, কারণ স্ক্রিনে ভাসছে একমাত্র ছেলের নাম, কমান্ডো হিমাদ্রি শেহজাদ।